নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আজ ক তারিখ বলো তো, যে 3-3-2024। তোমরা প্রত্যেকেই জানো এই 3-3-2024-এ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 9-10 বাংলা যে পরীক্ষা ছিল, তোমরা জানো 2024-এ সেই পরীক্ষাটা হয়েছে। পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু তোমাদের কথা মাথায় রেখে সরাসরি কিন্তু আমি ভিডিও করতে কিন্তু চলে এসেছি। কারণ প্রত্যেক আমার অনলাইন শিক্ষার্থী বন্ধু বা অফলাইন যেসব ছেলে মেয়ে আছে, প্রত্যেকের কিন্তু একটা ভাবনা চিন্তা আছে পরীক্ষা কটা মানে হলো বা ঠিক হলো কিনা, পাবো কিনা, একটা টেনশন থাকে বা নেগেটিভ মার্কের কোশ্চেন, সত্যি একটা চাপের বিষয়। তাই তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি সরাসরি যে ভিডিও কমপ্লিট অর্থাৎ পরীক্ষা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বন্ধুদের অন ক্যামেরায় কিন্তু চলে এসেছি যে কিভাবে বিষয়টা তোমাদের সহজভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া যেতে পারে। তো দেখো বন্ধু, যে পাঠভাবে যে শেখাবো, যে এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন 9-10 যেটা বাংলা 2024 সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ সঠিক সমাধান পার্ট 1, অর্থাৎ একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না, অনেকটা সময় লাগবে। তাই দুটো ভিডিও করবো, পার্ট 1 পার্ট 2, অর্থাৎ 90টা কোশ্চেন আছে। তাহলে বন্ধু তাহলে আলোচনা করতে অনেকটা সময় লেগে যাবে, সেজন্য আমি দুটো ভাগে ভাগ করলে তোমাদের কিন্তু সুবিধা হবে। যে পরীক্ষাটা হয়েছে 9-10-এ, দেখো বন্ধু এটা বলার অপেক্ষা করে না, সত্যি প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে, সত্যি বিভৎস কঠিন প্রশ্ন হয়েছে। এবং আমি বলবো যে যেভাবে কোশ্চেনটা থ্রো করা হয়েছে, সত্যি কোশ্চেনটা এরকম করা উচিত ছিল কিনা, একবার যারা প্রশ্নটা করেছেন তাদের ভাবার কিন্তু উচিত ছিল যে এরকম প্রশ্ন সাবজেক্টে করা যায় কিনা। আমি প্রশ্ন আলোচনা করতে গিয়ে সব আলোচনা করব যে এইসব প্রশ্নের কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, জাস্ট জামাই ঠকানো কোশ্চেন। আমি আলোচনা করতে গিয়ে আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো যেসব প্রশ্ন পড়তে থেকে আমার মনে হয়েছে। সেক্ষেত্রে বন্ধু সরাসরি আগে ভিডিওতে চলে যাই, তারপর সেটা আলোচনার সাপেক্ষে কিন্তু বাকি কথা কিন্তু চলে আসবে। দেখো বন্ধু, আমার কাছে যে সেটের কোশ্চেনটা আছে, আমার কাছে কিন্তু সি সেটের কোশ্চেনটা আছে। তোমাদের কাছে বুকলেট সি সেট মিলতে পারে, না মিলতে পারে, কোনো ব্যাপার নেই। প্রশ্ন সবার এক, দাগ নম্বর আলাদা, তাই আমি পরপর বলে যাবো, তোমরা মিলিয়ে নেবে। পরে তোমাদের সঙ্গে যে সেটটা আছে তার সঙ্গে পরপর ট্যালি করে নেবে, ব্যাপারটা কিন্তু ইজি হয়ে কিন্তু যাবে। দেখো তো, প্রথম সি সেটের প্রথম যে কোশ্চেনটা ছিল যে প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি। অবশ্যই বন্ধু তোমার এটা সিলেবাসে ছিল মুসলিম সাহিত্য, সুতরাং প্রশ্নটা ঠিক আছে এবং ভালো কোশ্চেন, সিলেক্টেড কোশ্চেন। উত্তরটা হবে বন্ধু, কিন্তু আমি পুরোটা প্রশ্ন পড়বো না, মানে অপশন জাস্ট সঠিক অপশনটা পড়বো, তাহলে সঠিক মানে সময়টা অনেকটা কম লাগবে। তাহলে প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি, সেটা হচ্ছে কিন্তু এ উত্তর হবে সাবিরিত খান। কে উত্তর হবে? এ সাবিরিত খান। অবশ্যই এই প্রশ্নটার একটা কোয়ালিটি আছে, এটা অস্বীকার কিন্তু করছি না। তাহলে বিদ্যাসুন্দর তিনি যে মুসলিম কবি প্রথম লেখেন, উত্তর হবে এ সাবিরিত খান। চলে আসছি 2 নম্বরে, বাঁধনাড়া উপন্যাসটি লেখককে। এটাও একটা খুব সুন্দর প্রশ্ন, কারণ আমরা কাজী নজরুল ইসলামকে কবি হিসাবে চিনি, কিন্তু সেখান থেকে তিনি কবি হিসাবে পাঠ্য হলো, তার উপন্যাস থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা মেনে নেওয়া যেতে পারে, কবি হিসাবে পাঠ্য বা তিনি লিখেছেন উপন্যাস, সেটা এসেছে পরীক্ষায়, মেনে নেওয়া যেতে পারে এবং ট্যালেন্টেড ছেলেদের জন্য এটা উচিত, কোনো অসুবিধা নেই। প্রশ্নটার জন্য আমি খুশি যে বাঁধনাড়া উপন্যাসটি লেখককে, উত্তর হবে কিন্তু এ নজরুল ইসলাম, অর্থাৎ বাঁধনাড়া উপন্যাসটি লিখেছিলেন কিন্তু কাজী নজরুল ইসলাম, এ সঠিক উত্তর। তাহলে দেখো, বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি কে রচনা করেন? এই যে বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি কে রচনা করেন, এটা কি দেখো প্রবন্ধ গ্রন্থের মধ্যে, মূল যে প্রবন্ধ গ্রন্থ তার মধ্যে কি কি প্রবন্ধ রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা নিয়ে আছে। সত্যি একটু ডিপলি কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন, এটা অস্বীকার করা কিন্তু কিছু নেই। যে বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি রচনা করেন, অবশ্যই উত্তর হবে কিন্তু ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বলে বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি কে রচনা করেন, উত্তর হবে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি। তারপর বলেছে নিচের শুদ্ধ বানান দুটি হলো, এই যে নিচের শুদ্ধ বানান দুটি, দেখো এটা রিপিটেড কোশ্চেন, একটু খেয়াল করে দেখো বন্ধু। আগে তোমাদের ভিডিও করে দিয়েছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি বা আপার প্রাইমারি যে মানে পরীক্ষাটা হয়েছিল, সেখানে এই প্রশ্নটা এসেছিল রিপিটেড কোশ্চেনে, যে সেম প্রশ্ন রিপিটেড হয়েছে। এই উত্তর দেখো, যে দুর্গাপুজোর সঠিক বানানটা দেখো বন্ধু, ব্যাখ্যা সহ আমি বলে দিই। দুর্গা বানানটা কিন্তু দয়স্য গয়রে পাকার, ক্লিয়ার। আর পুজো বানানটা কিন্তু পয়স্য বর্গের জয়কার, বাট শুধু পূজা বানানটা কিন্তু দীর্ঘ, ঠিক আছে। কিন্তু এখানটা দেখো বলা আছে কিন্তু দেখো পুজো বলা আছে, ঠিক আছে। তাহলে পুজো কিন্তু হস্য, তাহলে দয় হস্য গয়রে পাকার পয়স্য বর্গের জয়, তাহলে হয়ে গেল। তারপরে গীতাঞ্জলি বানানটা প্রথমে গয় দীর্ঘি তয়কার, গীতা ইয় জয় লয় হস্যি, তাহলে প্রথমটা দীর্ঘি তারপরটা হস্যি, তাহলে এই বানানটা ঠিক। আর গীতাঞ্জলির এই বানানটা কিন্তু ঠিক, কারণ অঞ্জলি বানানটা অ ইয় জয় লয় হস্যি, তাহলে এখানে লয় হস্যি। আর গীত গয় দীর্ঘি, গীত মানে হচ্ছে গান, তাহলে গয় দীর্ঘি, তাহলে দুর্গাপুজোর প্রথমটা ঠিক আর পরেরটা। আমার শুদ্ধ বানানের অজস্র ক্লাস আছে, যুক্তি সহকারে ভেঙে বলে দিয়েছে কোথায় কি হবে বন্ধু। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা শুদ্ধ বানানটা দেখে নেবে, বা প্লে লিস্টে আলাদা করে শুদ্ধ বানানের টপিক করা আছে, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝে যাবে কত ইজি। অর্থাৎ এখানে উত্তরটা হবে এ, দয়স্য গয়রে বাকার পয়স্য বর্গের জয়কার, কমা গয় দীর্ঘি তয়কার ইয় জয় লয় হস্যি। ক্লিয়ার বন্ধু?
তারপরে নিচে বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হলো কম্পিত, অর্থাৎ জিভ কেঁপে যায়, অর্থাৎ যে বর্ণটা উচ্চারণ করতে গিয়ে জিভ কেঁপে যায় তাকে কম্পিত বলে। আমি প্রচুরবার বলেছি এই প্রশ্নটা আসতে পারে, অনেকবার আসেও। দেখো সেটা ক্ষেত্রে হচ্ছে বয়ে বিন্দ র, অর্থাৎ বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটা হচ্ছে বয়ে বিন্দ র, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কিন্তু এ বয়ে বিন্দ র। ক্লিয়ার বন্ধু? তারপরটা হচ্ছে 6 যে চণ্ডীর আদেশে ধায়, আমি বলবো এটা খুব ট্যালেন্টেড কোশ্চেন, অপশনগুলো খুব সুন্দর চুজ করা হয়েছে। যে চণ্ডীর আদেশে ধায়, দেখো বন্ধু এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। আর পরের লাইনটা আছে কিন্তু চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, এখানে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করেছে, ভুল করবে বলে মনে হয় চণ্ডীর আদেশে ধায় বীর হনুমান করে ফেলবে, কিন্তু না, চণ্ডীর আদেশ পান আর ধেয়ে যায়। আরে বাবা নদী তো ধেয়ে যায়, সুতরাং ধেয়ে তো নদ নদী হয়ে যাবে, এদিক থেকেও কিন্তু সঠিক উত্তর করা যেতে পারে। সেদিক থেকে বন্ধু উত্তর হবে 6 এর ডি, অর্থাৎ নদ নদী গণ। ক্লিয়ার বন্ধু? তারপরে সাথে এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক গ্রন্থটি পড়া থেকে টোটাল আমি বলবো এটা 100% উইদাউট সিলেবাস কোশ্চেন, এরকম কোশ্চেন হওয়া উচিত নয় কোনোভাবে। এটা কিন্তু তোমাদের পাঠ্য এ নয়, কোনোভাবে কোনো দিক থেকে একে পাঠ্য করা যায় না, গ্রামেটিক্যাল দিক থেকেও কিন্তু একে পাঠ্য করা কিন্তু কোনোভাবে যায় না। জোর করে যদি করা হয় সেটা আলাদা ব্যাপার। সুতরাং এটা সম্পূর্ণ উইদাউট সিলেবাসের কোশ্চেন। এখানে বিতর্ক হলে, এখানে কেস হলে পরে সেটা কোনো কিছু করার নাই, অবশ্যই কেস কিন্তু গ্রহণযোগ্য। আমি বলবো যে এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক গ্রন্থের প্রণেতা হলেন, এটা বেশিরভাগ আমার বিশ্বাস যতজন পরীক্ষা দিয়েছে একজনও পারবে না, এটা আমার বিশ্বাস। তবে কেউ না কেউ পারতে পারে, 100% বলে তো কিছু হয় না, কিন্তু আমার বিশ্বাস সাধারণত একজনও কিন্তু পারবে না। যেহেতু নেগেটিভ মার্কিং আছে তাই একটু জানা থাকলেও ভয় দাগাবে না। এর উত্তরটা হবে এ চার্লস হকেট, অর্থাৎ এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক গ্রন্থের প্রণেতা হলেন কিন্তু এ চার্লস হকেট। বোঝা গেল বন্ধু? তা হচ্ছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো, দেখো বন্ধু এটা নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ এমন অপশনগুলো দিয়েছে, আমি বলবো এই অপশনগুলো চুজে কিন্তু একটু ভুল আছে বন্ধু। অবশ্যই ঠিক আছে অপশন চুজ, সুন্দর কোশ্চেন, কিন্তু একটু চুজে ভুল আছে। কারণ দেখো যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ বেশিরভাগ বাজার চলতি বইতে কিন্তু পরিষ্কার বলা আছে দি ইন্ডিগো প্লান্টিং মিরর, মানে দি ইন্ডিগো প্লান্টিং, অসিত বন্দ্যোপাধ্যায়ের মতন মানে রাইটারের বই কিন্তু লেখা আছে দি ইন্ডিগো প্লান্টিং মিরর, কিন্তু সত্যি অরিজিনাল ভাবে তিনি যখন দীনবন্ধু মিত্রের এই নাটকটা মাইকেল বাবু অনুবাদ করলেন তখন কিন্তু নামটা ছিল নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, কিন্তু বেশিরভাগ বইতে কিন্তু দি ইন্ডিগো প্লান্টিং মিরর নামে কিন্তু পরিচিত। ফলে এটা উত্তর কিন্তু বি, কিন্তু প্রথমে দেখো অপশনটা আছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, অসিত বাবুর বইতে কিন্তু এটা রয়েছে। সুতরাং এখানে বিতর্ক কিন্তু বেঁধে যেতেই পারে, তবুও কিন্তু সঠিক উত্তরটা হবে বি, নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। বোঝা গেল বন্ধু? পড়ছে রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, পদটি রচয়িতাকে, অসাধারণ সুন্দর পদ, রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের মনে মন হারাইয়া গেল। এই লাইনটাই কিন্তু বলে দেয় রূপানুরাগ, রূপের শ্রেষ্ঠ কবি কিন্তু জ্ঞানদাস। সুতরাং এই পদটি রচিত হবে কিন্তু ভি জ্ঞানদাস। বোঝা গেল বন্ধু? তারপর যে হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি লিখেছেন, এটাও উইদাউট সিলেবাস, কোনোভাবে একে সিলেবাসের অন্তর্ভুক্ত করা যায় না, তবুও হয়তো করা যায় বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে বা গ্রামারের সঙ্গে কিন্তু একটু রিলেটেড করে হয়তো করা যেতে পারে, কিন্তু তবু বলবো উইদাউট সিলেবাসের কিন্তু কোশ্চেন। যে হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি লিখেছেন, অবশ্যই বন্ধু এটা উত্তর হবে কিন্তু সেই দীনেশ চন্দ্র কিন্তু সেন। বোঝা গেল বন্ধু? তোমরা প্রত্যেকেই জানা বন্ধু যে আমি ফেসবুকে কিন্তু পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে গোল করে পুরো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আপলোড করে দিয়েছি। আমার ফেসবুক পেজ সুমন বিশ্বাস নামেই আছে, সেখানে গেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন আমি জাস্ট ইউটিউবে কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু সরাসরি ইউটিউব ক্লাসে কিন্তু এসেছি। তারপর যে দেখো সৈয়দ আলালের ষষ্ঠতম এবং শেষ রচনার নামকে স্ট্যান্ডার্ড কোশ্চেন, যে সৈয়দ আলালের ষষ্ঠতম এবং শেষ রচনা আমরা প্রত্যেকেই জানি কিন্তু সেকেন্দার নামা। বোঝা গেল বন্ধু? সেকেন্দার নামা হচ্ছে কিন্তু সৈয়দ আলালের ষষ্ঠতম এবং শেষ রচনা। তার 12 দাগের কোশ্চেন, প্রতিবার দাড়ির নিক্ষেপে শোনা যায়, লজ্জাস্কর ব্যাপার, লজ্জাজনক ব্যাপার যে একটা কমিশন এত বড় মাপের পরীক্ষা নিচ্ছে অথচ প্রশ্নপত্রটাকে ঠিকঠাক ভাবে একটু পড়েও দেখে না, কোথায় কিভাবে কি লেখা হচ্ছে, প্রিন্ট হচ্ছে, ছাপা হচ্ছে, আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা এই সময়টুকু নেই। এরকম কোনো শিক্ষাবিদ নেই যে ঠিকঠাক দেখা যায়, একটু একটু ভুল হতে পারে। আমি প্রশ্ন পড়ে দেখেছি অজস্র ভুল আছে, এরকম কখনোই হওয়া উচিত নয়। এর পরিপ্রেক্ষিতে যদি কোর্টে কেস হয়, আমি বলবো 100% এই কেসের অধিকার আছে ছাত্রছাত্রীদের। মানে চেঞ্জ হয়ে যায়, উত্তর চেঞ্জ হয়ে যেতে পারে, ভ্যাপাচাকা খেয়ে যেতে পারে, এরকম কোশ্চেন হওয়া উচিত
নয়। দেখো প্রতিবার দাড়ির নিক্ষেপ শোনা যায় না, নোংর কবিতায় পরিষ্কার আছে দাড়ি নয় দাঁড়। কোথায় নৌকা চালানোর যন্ত্র আর কোথায় মুখের দাড়ি বা দাড়ি কমা এক হতে পারে বন্ধুরা? কখনোই এক হতে পারে না। সুতরাং প্রশ্নটাই তো ভুল যে প্রতিবার দাড়ির নিক্ষেপ শোনা যায় কোনো টেক্সটে কোনো কবিতায় নেই। তবুও অপশন দেখে আমাদের উত্তর করতে হবে সি, স্রোতের বিদ্রুপ। প্রতিবার মানে যে দাড়ির নিক্ষেপ শোনা যায় স্রোতের বিদ্রুপে। বোঝা গেল বন্ধু? এই প্রশ্নটা 100% ভুল, এটা মানতে হবে। বোঝা গেল বন্ধু? তাতে কমিশন তাতে তাদের অপরাধ স্বীকার করুক, দোষ স্বীকার করুক না করুক, আমি তো বলবো এটা ইচ্ছাকৃতভাবে ভুল করা। এরকম অনাচ্ছাকৃতভাবে এরকম সাধারণ ভুল গোনা হয়? চোখে পড়ে না, আমার চোখে একবারে পড়ে যাচ্ছে, তাদের চোখে পড়তে পারে না? এই প্রশ্নটা কি রিপিটেড মানে ক্রস দেখা হয় না যে কিভাবে ছাপা হচ্ছে না হচ্ছে ঠিকঠাক আছে কিনা? আমি জানি না বন্ধু। পরেরটা, মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্য যে ভাষায় রচিত? স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং অপশন চুজ স্ট্যান্ডার্ড। কিরকম ভাবে? যে মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্য যে ভাষায় রচিত, এটা অবশ্যই বন্ধু হবে কিন্তু হিন্দি। যে মালিক মোহাম্মদ জাইসির হিন্দি ভাষায় রচিত পদুমাবত কাব্য। দেখো হিন্দি অপশন নেই, বাট ডিতে একটা অপশন দিয়েছে, উপরের কোনোটি নাই। সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে কিন্তু উপরের কোনোটি নয়। বোঝা গেল বন্ধু? এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, অস্বীকার করার কিছু নেই। তো আমরা কবিতায় ড্যাশ মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, যে আমরা কবিতায় কি আছে? ড্যাশ মরি, অর্থাৎ মন্বন্তরে মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, অর্থাৎ এটা সত্যেন্দ্র দত্তের আমরা কবিতা, অর্থাৎ বি উত্তর হবে ম নয় বয়ে নয় তয় রয়কার। ক্লিয়ার বন্ধু? তবে যে রবীন্দ্রনাথের কোন নাটকে এই ডলস হাউসের প্রভাব লক্ষ্য করে? বিভৎস কঠিন কোশ্চেন, বিভৎস কোশ্চেন করে, স্ট্যান্ডার্ড থেকে আমি বলবো এটা কঠিন কোশ্চেন। ঠিক আছে, রবীন্দ্রনাথের কোন নাটকে এই ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায়? আমরা সাধারণত দেখেছি মানে অন্নদা শঙ্কর রায়ের নারী সমস্যা প্রবন্ধে ডলস হাউসের নোড়ার কথা, কিন্তু এখানে রবীন্দ্রনাথের কোন নাটকে ডলস হাউসের প্রভাব দেখা যায়? অবশ্যই বন্ধু উত্তরটা হবে এ, রাজা ও রানী। বোঝা গেল বন্ধু? এটা সত্যিই কঠিন কোশ্চেন এবং নেগেটিভ মার্ক যেখানে আছে সেখানে 100% কঠিন কোশ্চেন হয়ে যায়। ব্যাকরণ কৌমুদী গ্রন্থ রচনা করেন, এই যে ব্যাকরণ কৌমুদী গ্রন্থ রচনা করেন বি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী গ্রন্থ কি রচনা করেন? এটা উত্তর বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মর্মে একটা কথা জানিয়ে রাখি বন্ধু, যে আমি যে এসএসসি অনলাইন ক্লাস বা অফলাইন যেভাবে পড়াই, এখানে কিন্তু যতগুলো 90টা কোশ্চেনের মধ্যে আমি যে প্র্যাকটিস সেট করাই সেখানে 40 থেকে 50টা কোশ্চেন হুবহু কমন। আমি যেভাবে প্র্যাকটিস সেটে করেছি সেখানে হুবহু কিন্তু কমন আছে। আমার ছেলে মেয়েদের তো বলি তো অনলাইনে তোমাদের যখন পড়িয়েছি, আমি যেগুলো পড়িয়েছি সেখান থেকে কিন্তু সরাসরি আমি যে ভাষায় বলেছি সেই ভাষায় কিন্তু কোশ্চেন গুলো কিন্তু এসেছে। বুঝে গেল বন্ধু? সেই ক্ষেত্রে এরকম কোশ্চেন কিন্তু হুবহু আমার প্র্যাকটিস সেটে কিন্তু রয়েছে। ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র কিন্তু বিদ্যাসাগর। বুঝে গেল বন্ধু? শতকে গেছে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, কখন ফুল দুলছে? এটা নিয়েন্দ্র চক্রবর্তীর কিন্তু আবহমান কবিতা নিয়ে আছে, কবিতাটা মুখস্থ রাখলে হবে। এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। বুঝে গেল বন্ধু? অর্থাৎ উত্তরটা হবে কিন্তু 17 এ, সন্ধ্যার বাতাসে। ক্লিয়ার? তো যে খুব হয়েছে হরি এইবার সরে পড়ে উক্তিটি করেন কে? এটা জানি, বহুরূপী গল্প থেকে সুবোধ ঘোষের খুব হয়েছে হরি এইবার সরে পড়ে চকের বাস স্ট্যান্ডে বাসের ড্রাইভার কাশীনাথ কিন্তু কথাটা বলেছিল, অর্থাৎ উত্তরটা হবে কিন্তু কাশীনাথ এ। বুঝে গেল বন্ধু? বেগম রোকেয়ার মতিচুর প্রবন্ধটি একটি অবশ্যই মুসলিম সাহিত্যে বেগম রোকেয়া পাঠ্য ছিল, অবশ্যই ভালো কোশ্চেনের, অস্বীকার করার কিছু নেই। বেগম রোকেয়ার প্রথম যেটা প্রবন্ধ মতিচুর 1904 প্রথমে প্রকাশ, তারপরে আবার সেকেন্ড খণ্ড বেরোয়, এটা অবশ্যই প্রত্যেকটা কিন্তু তোমার প্রবন্ধের মধ্যে 21টার মতন প্রবন্ধের সংকলন কিন্তু ছিল এটা। ফলে বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি কোন ধরনের গ্রন্থ? এটা প্রবন্ধ সংগ্রহ, অর্থাৎ অপশন এ কিন্তু সঠিক উত্তর। তা হচ্ছে গন্ধর্বনারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন। দেখো বন্ধু, গন্ধর্বনারায়ণ মিত্র আসলে দীনবন্ধু মিত্রের ছদ্মনাম নয়, পিতৃদত্ত নামই ছিল কিন্তু গন্ধর্বনারায়ণ মিত্র। ফলে গন্ধর্বনারায়ণ মিত্র ছদ্মনাম কে নিয়েছিলেন? অবশ্যই বন্ধু কিন্তু দীনবন্ধু মিত্র। আমি যে নোট আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে যে প্রোভাইড করি, যে দেই, সেখানে কিন্তু প্রত্যেকটা তত্ত্ব, এখানে যে প্রশ্ন আছে মোটামুটি 70 থেকে 80% উপরে প্রত্যেকটা তত্ত্ব কিন্তু আমার নোটে দেওয়া আছে, যে হুবহু ভাবেই তত্ত্ব এইভাবে কিন্তু করে দেওয়া আছে। ফলে তারা যেভাবে আত্মস্থ করেছে, যদি করে থাকতে পারে কেউ ঠিকঠাক ভাবে, সেক্ষেত্রে কিন্তু 100% কিন্তু কোয়ালিফাই করবেই কিন্তু করবে। প্রত্যেকে বন্ধু আমি বলছি তো, অনলাইনে দাঁড়িয়ে বলছি, যারা আমরা নোট নিয়েছি আমার, তারা দেখো মিলিয়ে দেখবে বাড়িতে আছে কি না আছে, স্যার যেটা বলছে মিলছে কি না মিলছে, কোনো অসুবিধা নাই। আমি তোমাদের অনলাইন শিক্ষার্থী বন্ধুদের বারবার বলেছি তো, কারো যদি কোনো নোটের দরকার হয় সরাসরি আমার সঙ্গে কিন্তু ফোনে যোগাযোগ করবে। আমার ইউটিউব ব্যানারে, ফেসবুক পেজে আমার ফোন নম্বর দেওয়া আছে, সরাসরি আমাকে ফোন করে আমার কাছে কিন্তু নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। তারপর 21-এ শতরঞ্জ কি খিলাড়ির লেখককে? দেখো এটা আন্তর্জাতিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে। শতরঞ্জ কি খিলাড়ির লেখককে? এটা অবশ্যই বন্ধু শতরঞ্জ কি খিলাড়ির লেখক হবে, অর্থাৎ 21-এর এ মুন্সি প্রেমচাঁদ। অর্থাৎ মুন্সি প্রেমচাঁদ কিন্তু শতরঞ্জ কি খিলাড়ি হচ্ছে লেখক।
তো হচ্ছে জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া, দূর দিগন্তে আমি ডাকি কোথায় ঘোরসোয়ার। দেখো বন্ধু, এটা একটু কঠিন কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন বাট কঠিন কোশ্চেন। মানে একজন কবির একটা কবিতার লাইন তুলে দিয়ে বলা হয়েছে এটা কার লেখা, ফলে কবি তো কতজন পাঠ্য এরকম প্রত্যেকে যদি একটা কবিতার লাইন তুলে দেয় সত্যি কিন্তু কঠিন হয়ে যায়। স্ট্যান্ডার্ড কোশ্চেন বাট কিন্তু কঠিন কোশ্চেন। এটা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘোরসোয়ার কবিতায় বিষ্ণুদের পড়া নয়, সুতরাং জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চোরা, এটা হচ্ছে ভি অর্থাৎ বিষ্ণুদের হচ্ছে আমাদের হচ্ছে উত্তরটা কিন্তু হবে। তবে হচ্ছে যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম স্টাইলাস? দেখো বন্ধু, হারিয়ে যায় কালি কলম থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ উত্তর ডি, এটা ব্রোঞ্জের শলাকা, ব্রোঞ্জের শলাকার কিন্তু পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। তাহলে বসন্ত সেনার সংস্কৃত যে গ্রন্থের চরিত্র, অবশ্যই সংস্কৃত সাহিত্যের ইতিহাস তোমাদের পাঠ্য আছে। বসন্ত সেনার সংস্কৃত যে গ্রন্থের চরিত্র আমরা প্রত্যেকেই জানি কিন্তু মৃচ্ছকটিকম, শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের চরিত্র হচ্ছে কিন্তু বসন্ত সেনা। 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখককে, অবশ্যই আন্তর্জাতিক সাহিত্য নিয়ে পাঠ্য আছেন যে 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক কিন্তু হচ্ছে বি, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অর্থাৎ 100 বছরের নিঃসঙ্গতার প্রশ্নটি হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া কিন্তু মার্কেজ। তাহলে হচ্ছে প্রফেসর শঙ্কু ডায়েরিটি যে প্রাণীটি খেয়েছিল, এটা আমরা জানি যে প্রফেসর শঙ্কু ডায়েরিটি বন্ধু আমরা জানি যে প্রাণীটা খেয়েছিল প্রফেসর শঙ্কু ডায়েরি, সেটা হচ্ছে কিন্তু পিঁপড়েতে কিন্তু প্রফেসর শঙ্কু ডায়েরিটা কিন্তু পিঁপড়ে কিন্তু খেয়ে ফেলেছে, অর্থাৎ অপশন এ অর্থাৎ 26-এর এ কিন্তু সঠিক উত্তর। দেখো পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, পরীক্ষা শেষ হতে পারেনি, দেখো 3 তারিখ সরাসরি কিন্তু আমি অন ক্যামেরায় চলে এসেছি যে তোমাদের গোটা বিষয়টাকে বুঝিয়ে ভেঙেছিল কিন্তু বলে দেওয়ার জন্য, প্রত্যেকটা তথ্য কিভাবে কি আছে না আছে সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে কিন্তু দেওয়ার জন্য। দেখো বন্ধু, যেহেতু 90টা কোশ্চেন সম্ভব না একটা ভিডিওতে করার, আমি ভেবেছি 30-30 করে 3-30-এ 90টা কোশ্চেন 3টে পার্টে করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ধৈর্যটাও কিন্তু অনেকটা থাকবে। পরবর্তীতে 27 নম্বর যে কোশ্চেন আছে একটি যোগগুলো শব্দ, কঠিন কোশ্চেন, এটাও কিন্তু গ্রামারে কিন্তু শব্দ আলাদা করে কিন্তু এরকম চ্যাপ্টার পাঠ্য দিয়ে কিন্তু নেই, তবু শব্দ টাচের সঙ্গে এটা হতে পারে মানলাম যে যোগগুলো শব্দের উদাহরণ কিন্তু এখানে জলদ, এখানে যোগগুলো শব্দের উদাহরণ কি জলদ। তোমরা পড়বে আগে পড়েছো যে আমার শব্দ করতে পড়েছো রূঢ় শব্দ, যৌগিক শব্দ, যোগগুলো শব্দ, যে একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা পরে যদি সেই অর্থই বজায় থাকে, একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা শব্দের ব্যুৎপত্তিগত অনেক পরে আলাদা হয়ে যাচ্ছে, এরকম আমার দেখবা শব্দের পর কিন্তু অজস্র ভিডিও করা আছে, প্লে লিস্টে দিয়ে আছে, সেখানে দেখে নেবে প্রত্যেকটা রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, যৌগিক শব্দ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। যেহেতু এখন সেই বর্ণনার ক্লাস নয়, জাস্ট আমি উত্তরটা বলে যাচ্ছি। একটি যোগরূঢ় শব্দের উদাহরণ কিন্তু জলদ উত্তর, অর্থাৎ 27-এর কিন্তু অপশন সি উত্তর জলদ। তাহলে কনির পিতা যে কারণে মারা গিয়েছিলেন, আমরা প্রত্যেকে জানি কিন্তু কনির পিতা, এটা কিন্তু কনির উপন্যাস থেকে নেওয়া হয়েছে যে কনির পিতা যে কারণে মারা গিয়েছিলেন টিবি রোগ হয়েছিল। কনির পিতার কি রোগ হয়েছিল বলো বন্ধু? টিবি রোগ কিন্তু হয়েছিল। তাহলে পিতলের চেয়ে হালকা ধাতু, এটা টেনে যে বিজ্ঞান রাজশেখর বসুর যে বাংলা ভাষায় বিজ্ঞান, যে পিতলের চেয়ে হালকা ধাতু কিন্তু অ্যালুমিনিয়াম। আমি পরীক্ষার আগের সপ্তাহে যে সেটটা আমি প্র্যাকটিস করেছি আমার ছেলে মেয়েদের, এই প্রশ্নটা আমি কিন্তু দিয়েছিলাম যে পিতলের চেয়ে হালকা ধাতু হলো কিন্তু অ্যালুমিনিয়াম, অর্থাৎ 29-এর কিন্তু এ অ্যালুমিনিয়াম। ক্লিয়ার বন্ধু? তাহলে হচ্ছে 30 যে কোনিগল্পে লীলাবতীর টেলারিং শপের নাম কি? এই কোনিগল্পে লীলাবতী টেলারিং শপের নামে আমরা প্রত্যেকেই জানি কিন্তু প্রজাপতি, অর্থাৎ কোনিগল্পে লীলাবতী টেলারিং শপের নাম কি? প্রজাপতি। বোঝা গেল বন্ধু যে কোনিগল্পে লীলাবতী টেলারিং শপের নাম কিন্তু প্রজাপতি। বলে কোনির থেকে কিন্তু আমরা অনেক ধরনের প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। দেখো বন্ধু, যে বলেছিলাম যে এমএসসি 9-10 বাংলা 2024 সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ সঠিক সমাধান পার্ট 1-এ, আর এই যে পার্ট 1-এ কিন্তু 30টা কোশ্চেন আলোচনা করলাম, এরপরে পার্ট 2-তে 38টা করবো, পার্ট 3-তে 38টা করবো, তাহলে কমপ্লিট হয়ে তোমাদের বোঝাতে সম্পূর্ণ হবে। আশা করছি বন্ধু এই 30টা কোশ্চেনের সঠিক উত্তর সঠিকভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।